নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রায় এক মাসেরও বেশি সময় হলো ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 শেষ হয়েছে এবং ইতিমধ্যেই বেশ কিছু কোম্পানি কিন্তু তাদের মার্চ 2025-এর রেজাল্ট পাবলিশ করেছে। আজ আমরা এই কোম্পানিগুলির ভেতর থেকে এমন চারটি কোম্পানি নিয়ে আলোচনা করব যারা মার্চ 2025 কোয়ার্টারে তো বেশ ভালো রেজাল্ট করেছেই, তার সাথে সাথে তাদের ইয়ারলি পারফরমেন্সও কিন্তু বেশ ভালো রয়েছে এবং সেই কোম্পানিগুলির কিছু বিজনেস ডেভেলপমেন্ট নিয়েও আমরা আলোচনা করব এবং সবশেষে থাকবে এই কোম্পানিগুলির টেকনিক্যাল অ্যানালাইসিস। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজ আমাদের এই ভিডিওর প্রথম কোম্পানিটি হলো ডক্টর লাল প্যাথল্যাব। এই কোম্পানিটির সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। তো চলুন একবার দেখে নেওয়া যাক এই কোম্পানিটি কি করে। ডক্টর লাল প্যাথ ল্যাব হলো ইন্ডিয়ার একটা লিডিং কনজিউমার হেলথ কেয়ার ব্র্যান্ড এবং এরা ডায়াগনস্টিক সার্ভিস প্রোভাইড করে থাকে। অর্থাৎ খুব সহজ ভাষায় যদি আপনাদেরকে বোঝায়, মেনলি আমাদের যখন কোনো ডাক্তারের কাছে আমরা চেক আপ করতে যাই, তারা যে রিপোর্ট করতে দেয়, যেমন আপনার সুগার বা ব্লাড রিপোর্ট, বিভিন্ন ধরনের যে হেলথ কেয়ার রিপোর্টগুলো বা টেস্টগুলো হয়, সেটাই কিন্তু এই কোম্পানিটা প্রোভাইড করে থাকে। এদের মেন সার্ভিসটা কি? এরা হচ্ছে আপনার থেকে ব্লাডটা কালেক্ট করে, সেটা তাদের মেন যে রিসার্চ বা যে ল্যাব রয়েছে সেখানে সেটা তারা পাঠায়, সেখান থেকে যে রিপোর্টটা আসে সেটা তারা আপনাদেরকে প্রোভাইড করে। এটাই হলো এদের মেন বিজনেস এবং তার এগেনস্টে আপনাদের থেকে একটা ফিস চার্জ করে। তো আশা করি খুব সহজেই আপনারা এই ব্যবসাটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো চলুন এবার এদের কোয়ার্টারলি রেজাল্ট একটু দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা যদি কোম্পানির সেলস দেখি, সেটা তার আগের বছর মার্চ কোয়ার্টারের থেকে বেশ ভালোই বৃদ্ধি পেয়েছে। গ্রোথ হচ্ছে 10.49%, অর্থাৎ অ্যারাউন্ড 10 থেকে 11% একটা ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে। এবং আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি, যেটা আগের বছরে মার্চ কোয়ার্টারে কোম্পানিটি 86 কোটি টাকা প্রফিট করেছিল, তার এগেনস্টে কিন্তু এবছর কোম্পানিটি প্রায় 156 কোটি টাকার নেট প্রফিট পোস্ট করেছে। অর্থাৎ আমরা কিন্তু অলমোস্ট ডবল বলতে পারি, ডবলের থেকে একটু কম, প্রায় 100%-এর কিন্তু একটা গ্রোথ রয়েছে। তবে এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস কিন্তু নোটিস করতে হবে, আমরা যদি ট্যাক্সের স্ল্যাবটা দেখি, অর্থাৎ এই কোয়ার্টারে কোম্পানির একটি ওয়ান টাইম ট্যাক্স অ্যাডজাস্ট হয়েছে, যার কারণে কিন্তু নেট প্রফিটের গ্রোথটা এতটা বেশি দেখাচ্ছে। তবে ট্যাক্স বাদ দিয়ে আমরা যদি প্রফিট বিফোর ট্যাক্স কম্পেয়ার করি, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি একটা ভালো গ্রোথ দেখিয়েছে। এবার যদি আমরা ইয়ারলি পারফরমেন্স দেখি, সেক্ষেত্রে আপনারা একটা ট্রেন্ড লক্ষ্য করতে পারবেন। 2020, 21, 22 এখানে কোম্পানিটা একটা হিউজ গ্রোথ দেখিয়েছিল। অর্থাৎ এটা হচ্ছে কোভিড এর সময়। তখন কিন্তু এই টেস্ট বা এই থেকে প্রফিট মার্জিনও কোম্পানির অনেকটা বেড়ে গেছিল। কিন্তু আমরা যদি 2023-এর দেখি, সেখানে কিন্তু প্রফিট মার্জিন অনেকটাই ড্রপ হয়েছিল। এর কারণে কোম্পানির শেয়ার প্রাইসেও কিন্তু এই সময় একটা ফল লক্ষ্য করা গেছিল। তবে সেখান থেকে কিন্তু আমরা আবার অপারেটিং প্রফিট মার্জিনটা একটা ভালো জায়গায় গ্রোথ দেখতে পাচ্ছি এবং 28% প্রফিট মার্জিন কিন্তু যথেষ্ট একটা হেলদি মার্জিন। এছাড়া আমরা যদি সেলস এর ফিগারগুলো লক্ষ্য করি, এই বছর কিন্তু কোম্পানি তার হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে এবং একইভাবে কোম্পানির নেট প্রফিটও যদি আমরা খেয়াল করি, মাঝে একটা স্লো ডাউন আসলেও বা মাঝে একটা ডিগ্রোথ আসলেও কোম্পানি কিন্তু এবছর আবার হাইয়েস্ট এভার প্রফিট পোস্ট করেছে। এবার যদি আমরা কোম্পানির ব্যালেন্স শিটটা একটু অ্যানালিসিস করি, তাহলে আমরা খেয়াল করতে পারবো একদিকে যেমন কোম্পানির রিজার্ভস লাস্ট কয়েক বছরে বেশ ভালো বৃদ্ধি পেয়েছে, অপরদিকে আমরা যদি দেখি কোম্পানির বড়োইংস কিন্তু 2022-এ যেটা 533 কোটি টাকা ছিল, সেখান থেকে কমতে কমতে এখন মাত্র 157 কোটি টাকা বড়োইংস রয়েছে। অর্থাৎ তাদের বড়োইংস কিন্তু তারা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করে চলেছে। এর পাশাপাশি আমরা যদি ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা দেখি, কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি কিন্তু কন্টিনিউয়াসলি গ্রো করে চলেছে। এটা কিন্তু একটা খুবই ভালো দিক। এবার যদি আমরা কিছু রেশিওর দিকে নজর দিই, তাহলে আমরা দেখতে পারবো কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেল কিন্তু কন্টিনিউয়াসলি বৃদ্ধি পাচ্ছে এবং এটা মাইনাসে রয়েছে। তো এখানে আপনাদের জন্য একটা কোশ্চেন থাকছে, আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ এই ক্যাশ কনভার্সন সাইকেল কি, এটা নিয়ে আমরা আগেও বিভিন্ন ভিডিওতে আলোচনা করেছি। তো আপনারা জাস্ট এটাই জানাবেন আমাকে কমেন্ট করে যে এই মাইনাসে ক্যাশ কনভার্সন সাইকেলটাকে কি পজিটিভ না নেগেটিভ, এটা একটু কমেন্ট করে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা কতটা মন দিয়ে ভিডিওটা দেখছেন। এছাড়াও আপনারা যদি আরও সি খেয়াল করেন, যেটা একটা সময় 33% ছিল, সেখান থেকে কিন্তু ড্রপ হয়ে 18%-এ চলে এসেছিল মার্চ 2023-এ। কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে আবার ইনক্রিমেন্ট বা ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক। শেয়ার হোল্ডিং প্যাটার্ন আমরা যদি অ্যানালাইসিস করে, তাহলে দেখতে পারবো প্রমোটারদের কাছে একটা স্ট্রং হোল্ডিং রয়েছে। এছাড়াও এফআইআই এবং ডিআই এর কাছে কিন্তু বাকি ম্যাক্সিমাম হোল্ডিংটা রয়েছে। পাবলিকের কাছে মাত্র 5% বা অ্যারাউন্ড 6% হোল্ডিং রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানির ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ শেয়ার কিন্তু শক্ত হাতেই রয়েছে। এটা তো ছিল কোম্পানির বেসিক অ্যানালাইসিস। এবার চলুন কোম্পানি রিসেন্টলি যে ইনভেস্টর প্রেজেন্টেশনটা আপলোড করেছে বা পাবলিশ করেছে, সেটা থেকে কিছু পয়েন্ট একটু আলোচনা করা যাক। তো আমরা যদি সবার প্রথমে কোয়ার্টার 4-এর পারফরমেন্স দেখি, রেভিনিউ 10% বৃদ্ধি পেয়েছে, ইবিটটা 16.9% বৃদ্ধি পেয়েছে, প্রফিট আফটার ট্যাক্স 81% বৃদ্ধি পেয়েছে। তবে আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে প্রফিট আফটার ট্যাক্স, এখানে দেখুন এক্সক্লুডিং ওয়ান টাইম অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ যে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্টটা হয়েছে সেটা যদি আমরা বাদ দিই, তাও কিন্তু 33.8% প্রফিট আফটার ট্যাক্স গ্রো করেছে, যেটা কিন্তু একটা যথেষ্ট ভালো গ্রোথ বলা যেতে পারে। নাম্বার অফ পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি, আগে যেটা 6.5 মিলিয়ন ছিল, সেটা এখন বেড়ে 6.8 মিলিয়ন হয়েছে।
অর্থাৎ 3.8% বৃদ্ধি পেয়েছে। এবং স্যাম্পলস যদি আমরা দেখি, অর্থাৎ কতগুলো স্যাম্পলস কোম্পানিটি কালেক্ট করেছে, সেক্ষেত্রে আমরা যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু 9.5% একটা গ্রোথ রয়েছে। কোম্পানিটি গত 4 বছরে কিন্তু নতুন 21টি ল্যাব ওপেন করেছে। তার ভিতরে আপনি যদি খেয়াল করেন 2024-এ অর্থাৎ ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর ক্লোজিংয়ে তাদের ল্যাব ছিল 280টা এবং 25-এর ক্লোজিংয়ে তাদের ল্যাব সংখ্যা দাঁড়িয়েছে 298টা। অর্থাৎ এবছরই কিন্তু তারা প্রায় নতুন 18টা ল্যাব ওপেন করেছে। অর্থাৎ বলতে পারি যে তারা কিন্তু একটা ব্যবসার ভালো জায়গায় আসছে বলেই তারা নিউ নিউ ল্যাব ওপেন করেছে। এছাড়াও আপনারা যদি দেখেন নাম্বার অফ পিএসসি অর্থাৎ পেশেন্ট সার্ভিস সেন্টার, সেক্ষেত্রেও কিন্তু প্রায় 2000 নতুন পেশেন্ট সার্ভিস সেন্টার অর্থাৎ যেগুলো থেকে বা যে স্টোরগুলো থেকে পেশেন্টের সার্ভিস প্রদান করা হয় সেগুলোও প্রায় 2000 বৃদ্ধি পেয়েছে। নাম্বার অফ পিক আপ পয়েন্টস আমরা যদি দেখি সেক্ষেত্রেও প্রায় 1800-র কাছাকাছি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ যেখান থেকে স্যাম্পেলগুলোকে পিক আপ করা হয়। এর পাশাপাশি আমরা যদি নাম্বার অফ পেশেন্ট দেখি সেটাও প্রায় 8.5 মিলিয়ন বৃদ্ধি পেয়েছে এবং নাম্বার অফ স্যাম্পলের ক্ষেত্রেও 35.9 মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি কোম্পানিটি শুধু তার নাম্বারেই গ্রোথ দেখিয়েছে তা নয়, কোম্পানি কিন্তু তার প্রেজেন্স প্যান ইন্ডিয়াতে খুব ভালো করে আস্তে আস্তে গ্রো করছে। আমরা যদি কোম্পানিটির জিওগ্রাফি ওয়াইজ রেভিনিউ স্প্লিট দেখি, দিল্লি থেকে কিন্তু তাদের মেইন পার্সেন্টেজ অফ রেভিনিউ আসে অর্থাৎ 31%। তারপর আসে ইউপি এবং ইউকে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড থেকে তাদের প্রায় 19% রেভিনিউ আসে। বাকি যে নর্থ সাইড রয়েছে সেখান থেকে 13%, ইন্ডিয়ার ইস্ট সাইড থেকে 15% এবং ওয়েস্ট সাইড থেকে 14%, সাউথ ইন্ডিয়া থেকে 6% এবং আদার্স থেকে 2%। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি দিল্লিতে কিন্তু কোম্পানিটির প্রেজেন্স সব থেকে বেশি রয়েছে এবং এইভাবেই কোম্পানিটি বাকি জায়গাগুলোতেও তাদের প্রেজেন্স কিন্তু ইনক্রিজ করে চলেছে। এছাড়াও আমরা যদি কোম্পানির ফিক্সড অ্যাসেট টার্নওভার দেখি সেটাও কিন্তু আগের থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। ফিক্সড অ্যাসেট টার্নওভার কি? অর্থাৎ কোম্পানির যে ফিক্সড অ্যাসেট রয়েছে তার এগেনস্টে কত গুণ রেভিনিউ কোম্পানি জেনারেট করতে পারছে। ধরুন কোম্পানি 100 টাকার একটা ফিক্সড অ্যাসেট রয়েছে, তার এগেনস্টে কোম্পানি 200 টাকা রেভিনিউ জেনারেট করছে, অর্থাৎ এক্ষেত্রে তার ফিক্সড অ্যাসেটস টার্নওভার হলো 2। তো সেরকমই আগে যেটা 2023 সালে 10 ছিল সেটা 11 হয়েছে এবং এই বছর সেটা 12.3 হয়েছে, যেটা কিন্তু একটা ভালো গ্রোথ দেখা যাচ্ছে। এবং আপনি যদি দেখেন কোম্পানি তার ব্যালেন্স শিটে এই মুহূর্তে প্রায় 1229 কোটি টাকার ক্যাশ হোল্ড করছে। অর্থাৎ এর পর যে নেক্সট গ্রোথ ফেজটা আসবে সেটা কিন্তু কোম্পানি নিজে তার ব্যালেন্স শিট থেকেই ফান্ড করতে পারবে। তো এটা তো ছিল কোম্পানির রেজাল্ট অ্যানালাইসিস। এবার চলুন দেখে নেওয়া যাক কোম্পানির টেকনিক্যাল চার্টে কেমন জায়গাতে রয়েছে। আমরা যদি একটু জুম আউট করে দেখি, কোম্পানিটি 2021-এ একটা হাই লাগিয়েছিল, সেখান থেকে কিন্তু একটা শার্প ফল দেখায় এবং সেখান থেকে কিন্তু একটা কনসলিডেশনের মধ্যেই রয়েছিল বলা যেতে পারে। তবে সেখান থেকে আবার একটা হাই লাগিয়েছিল যেটা 24-এ, সেখান থেকেও কিন্তু অনেকটা ফল করেছে। এবার এই মুহূর্তে আমরা যদি দেখি স্টকটি এই মুহূর্তে তার 50 EMA এবং 200 EMA এর ওপরে ট্রেড করছে। আমরা যদি এখানে একটা সাপোর্ট লেভেল ড্র করার চেষ্টা করি, এই 2750 থেকে 2700 লেভেলে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে, বা 50 EMA লেভেলটাকেও আপনারা কিন্তু একটা সাপোর্ট লেভেল, ইমিডিয়েট সাপোর্ট লেভেল হিসেবে কনসিডার করতে পারেন। এর পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে এই 2580 বা 2570 লেভেলে বলতে পারেন এবং এরপর স্টকটির নেক্সট সাপোর্ট রয়েছে কিন্তু এই 2380 লেভেলের কাছাকাছি। অর্থাৎ এই লেভেলটি ব্রেক করলে কিন্তু আবার একটা ডাউন ট্রেন্ড শুরু হতে পারে। তো আমরা যদি এখন এই মুহূর্তের রেজাল্টের পর কিছু ভলিউম অ্যানালাইসিস দেখি, কোম্পানি কিন্তু তার যে বেসটা রয়েছে সেটাকে সাস্টেন করছে এবং আমরা লাস্টেতে একটা কিন্তু পজিটিভ মুভমেন্টই দেখতে পাচ্ছি, যেটা 200 EM এর ওপরে গিয়ে কিন্তু ক্লোজিং দিয়েছে। তো আমরা যদি এই ভলিউমের সাথে এই ট্রেন্ডটাকে কন্টিনিউশন করতে চাই, তো স্টকটাকে আমি যদি এখানে একটা ড্র করার চেষ্টা করি, ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটা রয়েছে স্টকটার ক্ষেত্রে অর্থাৎ 2920 লেভেলে, এই লেভেলটিকে ব্রেক করে কোম্পানিটি যদি এখানে সাস্টেন করে, তো আমরা কিন্তু পরবর্তী সময় একটা এখান থেকে আপ ট্রেন্ডের কন্টিনিউশন দেখতে পারি এবং এর পরবর্তীতে স্টকটিতে রেজিস্ট্যান্স রয়েছে 3100 থেকে 3150 লেভেলের কাছাকাছি। পরবর্তী কোম্পানিটি হলো এলকন ইঞ্জিনিয়ারিং। এই কোম্পানিটি যারা আমাদের সাথে অনেকদিন ধরে যুক্ত রয়েছেন তারা অনেকেই কিন্তু এই কোম্পানিটি সম্পর্কে পরিচিত, কারণ এর আগেও আমরা বহুবার আমাদের ইউটিউব চ্যানেল বা আমাদের অন্যান্য প্ল্যাটফর্মে এই স্টকটিকে নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো চলুন কোম্পানিটির রিসেন্ট রেজাল্ট একটু দেখে নেওয়া যাক। আমরা যদি প্রথমেই সেলস দেখি, সেলস আমরা যদি এখানে দেখি, সেলসটা ইয়ার অন ইয়ার প্রায় 41% বৃদ্ধি পেয়েছে এবং আমরা যদি নেট প্রফিট দেখি সেটাও কিন্তু আগের কোয়ার্টারে যেটা 104 ছিল, ওই অ্যারাউন্ড 45%-এর কাছাকাছি একটা কিন্তু আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারি লাস্ট কয়েক কোয়ার্টারে যেরকম কোম্পানিটির সেলস গ্রোথ একদমই কমে গেছিল বা প্রফিট গ্রোথও কমে গেছিল, সেক্ষেত্রে এই কোয়ার্টারে কিন্তু কোম্পানিটি একটা খুব ভালো রেজাল্ট পোস্ট করেছে। এর পাশাপাশি আমরা যদি কোম্পানির ইয়ারলি পারফরমেন্স দেখি সেক্ষেত্রেও কিন্তু কোম্পানিটি এবছর তার হাইয়েস্ট এভার সেলস পোস্ট করেছে এবং আমরা যদি প্রফিটের ক্ষেত্রেও দেখি হাইয়েস্ট এভার প্রফিট। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু বলতে পারি ইয়ারলি বেসিসেও কোম্পানিটি কিন্তু একটা ভালো রেজাল্ট পোস্ট করেছে। এবং আপনারা যদি খেয়াল করেন কোম্পানিটি কিন্তু লাস্ট কয়েক বছরে তার ইপিএস একটা কনস্ট্যান্ট গ্রোথ দেখিয়ে চলেছে। তো
তো চলুন একবার কোম্পানিটির ভ্যালুয়েশনটা একবার দেখে নেওয়া যাক। এই মুহূর্তে কোম্পানিটি কি ভ্যালুয়েশন দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যদি পি রেশিওর চার্টটা খুলি, লাস্ট 1 ইয়ারের কোম্পানিটির মিডিয়ান পি হলো 37.2। সেক্ষেত্রে এখন আমি যদি দেখি আজকের 7th মেতে কোম্পানিটি 33 পির কাছাকাছি ট্রেড করছে। অর্থাৎ 1 ইয়ার অ্যাভারেজের থেকে কিন্তু কোম্পানিটি এখন নিচেই রয়েছে। আমরা যদি 3 ইয়ার টাইম ফ্রেমে দেখি, সেক্ষেত্রে কিন্তু স্লাইটলি ওপরে রয়েছে মিডিয়ান পি এর থেকে। খুব যে ওপরে রয়েছে তা নয়। কোম্পানি কিন্তু একটা সময় প্রায় 40-43 পির কাছাকাছি ট্রেড করতো। সেখানে দাঁড়িয়ে এখন 33 পির কাছাকাছি ট্রেড করছে। কোম্পানিটি Q4 এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 25 এ হাইয়েস্ট এভার রেভিনিউ পোস্ট করেছে এবং সেটা কোয়ার্টারলি বেসিসে 41% বৃদ্ধি পেয়েছে এবং ইয়ারলিতে 14% বৃদ্ধি পেয়েছে, যেটা আমি আপনাদের সাথে একটু আগে আলোচনা করলাম। এবং আমরা যদি ইবিটটা দেখি, কোম্পানি কিন্তু কোয়ার্টারলি এবং ইয়ারলি বেসিসে দুটোতেই হাইয়েস্ট এভার ইবিটটা পোস্ট করেছে এবং সেটা কোয়ার্টারলিতে 44% বৃদ্ধি পেয়েছে ইয়ার অন ইয়ার এবং ইয়ারলিতে 14% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও আমরা যদি কোম্পানির অর্ডার ইনটেক দেখি, কোম্পানিটি এই কোয়ার্টারে প্রায় 645 কোটি টাকার অর্ডার ইনটেক করেছে, যেটা 16% গ্রোথ আগের বছরের তুলনায়। এবং ইয়ারলি বেসিসে আমরা যদি দেখি, প্রায় 2380 কোটি টাকার অর্ডার কিন্তু কোম্পানিটি পেয়েছে এবং এটাও কিন্তু প্রায় 20%-এর কাছাকাছি গ্রোথ। অর্থাৎ আগের বছরের থেকে এই বছর কিন্তু কোম্পানিটি প্রায় 20% অর্ডার বেশি পেয়েছে। এবং আমরা যদি 31 মার্চের কোম্পানির এই মুহূর্তের ওপেন অর্ডার দেখি, অর্থাৎ যেগুলো পেন্ডিং রয়েছে, প্রায় 948 কোটি টাকার অর্ডার কোম্পানির কাছে কিন্তু অলরেডি রয়েছে অর্ডার বুকে, যেটা আগের বছর ফাইন্যান্সিয়াল ইয়ার ক্লোজিং এর সময় 796 কোটি টাকা ছিল। তো সেক্ষেত্রেও আমরা কিন্তু একটা গ্রোথ দেখতে পাচ্ছি। কোম্পানিটি কিন্তু 95টারও বেশি দেশে তাদের প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইড করে থাকে। ওভারসিজ মার্কেট অর্থাৎ ভারতের বাইরেও তাদের 110-এরও বেশি ডিস্ট্রিবিউটার্স বা ডিলার্স রয়েছে, 35+ কাস্টমার রিপ্রেজেন্টেটিভ রয়েছে। এছাড়াও তাদের 4টে ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি সেন্টার রয়েছে। এবং ডোমেস্টিক মার্কেট অর্থাৎ ইন্ডিয়াতে তাদের প্রায় 65+ ডিস্ট্রিবিউশন বা ডিলার্স রয়েছে, 60+ কাস্টমার রিপ্রেজেন্টেটিভ রয়েছে এবং তাদের পুরো ইন্ডিয়াতে অর্থাৎ প্যান ইন্ডিয়া প্রেজেন্স রয়েছে। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিও কিন্তু বেশ ডাইভার্সিফাইড। তার ভেতরে কিছু গিয়ার বক্স রয়েছে, গিয়ার্স রয়েছে, কাপলিংস রয়েছে এবং এগুলির যে এন্ড কাস্টমার সেগুলোও কিন্তু সব রকমের ইন্ডাস্ট্রি থেকেই রয়েছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি ওয়াইজও কিন্তু এরা ডাইভার্সিফাই রয়েছে এবং প্যান ইন্ডিয়াতে এদের প্রেজেন্স রয়েছে, যেমন আপনাদেরকে একটু আগেই বলছিলাম। এবং এই কোম্পানিটি তাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট কিন্তু ইনহাউস ম্যানুফ্যাকচারিং করে। প্রায় 700-এরও বেশি মেশিন টুলস রয়েছে তাদের কাছে। যেমনটা একটু আগে আপনাদেরকে বলছিলাম, সাপ্লাইং টু মাল্টিপল ইন্ডাস্ট্রি অর্থাৎ তাদের স্টিল, সিমেন্ট, সুগার, প্লাস্টিক, ডিফেন্স, রাবার, মাইনিং, পাওয়ার, বিভিন্ন ইন্ডাস্ট্রিতেই কিন্তু তারা তাদের কাস্টমার রয়েছে এবং তাদেরকে তারা সার্ভিস প্রোভাইড করে থাকে। কোম্পানিটির কাস্টমার লিস্টেও কিন্তু বেশ কিছু পরিচিত নাম রয়েছে, যেরকম আদানি, জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার, এনটিপিসি, টাটা স্টিল, ভেল, ইফকো, লারসন অ্যান্ড টুব্রো, সেল, আল্ট্রাটেক সিমেন্ট ইত্যাদি। চলুন এবার স্টকটি টেকনিক্যাল চার্টে কেমন জায়গাতে রয়েছে একটু দেখে নেওয়া যাক। আমরা যদি এখানে দেখি, 2021 বা 20 থেকে কিন্তু কোম্পানিটি একটা কনস্ট্যান্ট আপ ট্রেন্ডে রয়েছে এবং একটা হিউজ রিটার্ন দিয়েছে। তারপর আমরা যদি দেখি 2024-এর অক্টোবর মাস থেকে কোম্পানিটা কিছুটা একটা ডাউন ট্রেন্ড দেখিয়েছে, অর্থাৎ তার 200 ইএমএ কে কিন্তু ব্রেক করেছে। তার আগে দেখুন একটা কনস্ট্যান্ট কিন্তু র্যালি 200 ইএমএ তে সাপোর্ট নিয়ে দেখিয়ে গেছে। এই মুহূর্তে আমরা যদি দেখি, কোম্পানিটি 390 বা 400-র কাছাকাছি একটা বেস তৈরি করে সেখান থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আবার একটা স্ট্রং আপ র্যালি দেখিয়েছে এবং কোম্পানিটির রেজাল্ট বেরিয়েছে 23 তারিখ। তারপর থেকেও কিন্তু কোম্পানিটা একটা ভালো আপ মুভ লক্ষ্য করা যাচ্ছে এবং ভলিউমও কিন্তু ইনক্রিজ করতে দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি দেখি, এইখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। আমরা যদি দেখি 630, 650 লেভেলে এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে বলা যেতে পারে, অর্থাৎ কোম্পানি যদি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে কিছুটা রিট্রেস করে সাপোর্ট নেয়, তাহলে পরবর্তী সময়ে কিন্তু আমরা এখান থেকে একটা আবার আপ ট্রেন্ড দেখতে পারি। অথবা কোম্পানি যদি এই রেজিস্ট্যান্স জোনে কিছুটা টাইম স্পেন্ড করে আবার ফ্রেশ ব্রেকআউট দেয়, সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি তার আপ ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। তো এগুলো কিন্তু আপনাদের ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন। এগুলো কোনোভাবেই আমরা কিন্তু রেকমেন্ডেশন প্রোভাইড করছি না আপনাদেরকে। আমরা জাস্ট একটা বেসিক অ্যানালাইসিস আপনাদের সাথে প্রোভাইড করছি। এবার এন্ড ডিসিশন আপনি আপনার মতো করে অ্যানালাইসিস করে আরো ডিটেল স্টাডি করে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন। আমাদের এই ভিডিওর পরবর্তী কোম্পানি হলো রেডিকো খেতান। এটি একটি ইন্ডিয়ান মেড ফরেন লিকার কোম্পানি। তো চলুন কোম্পানির রিসেন্ট রেজাল্টটা প্রথমে দেখে নেওয়া যাক। আমরা যদি মার্চ কোয়ার্টারের রেজাল্ট দেখি, আমরা যদি এখানে গ্রোথ রেটটা বার করি, সেলস গ্রোথ হয়েছে প্রায় 20% ইয়ার অন ইয়ার। এবং আমরা যদি কোম্পানির নেট প্রফিট দেখি, সেখানেও কিন্তু একটা ভালো গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনি যদি একটু খেয়াল করেন, কোম্পানিটি লাস্ট কয়েক কোয়ার্টার ধরে কিন্তু একটা কনস্ট্যান্ট গ্রোথ দেখিয়ে চলেছে। এ কারণে কোম্পানির স্টক প্রাইসও কিন্তু বেশ ভালো গ্রোথ দেখিয়েছে। এর পাশাপাশি কোম্পানির প্রফিটও ঠিক একইভাবে গ্রোথ দেখিয়ে চলেছে। এবং আমরা যদি ইয়ারলি পারফরমেন্স দেখি, সেক্ষেত্রেও কোম্পানিটি কিন্তু মার্চে প্রায় 4,851 কোটি টাকার সেলস করেছে, যেটা আগের বছরের থেকে 18% বৃদ্ধি পেয়েছে এবং এটা কিন্তু হাইয়েস্ট এভার সেলস কোম্পানি। এবং প্রফিটের ক্ষেত্রেও আমরা যদি দেখি, প্রায়
প্রায় 346 কোটি টাকা নেট প্রফিট পোস্ট করেছে, যেটাও কিন্তু আগের বছরগুলোর তুলনায় অনেকটাই বেশি এবং এটাও কিন্তু হাইয়েস্ট এভার। এবং এর পাশাপাশি আমরা যদি ব্যালেন্স শিটটা দেখি, কোম্পানি তার রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াস ইনক্রিজ করে চলেছে এবং এক্ষেত্রে তার বড়োইংস আগের বছরের তুলনায় কিছুটা কমিয়েছে। ক্যাশ ফ্লোর ক্ষেত্রেও আমরা দেখছি অপারেটিং অ্যাক্টিভিটি থেকে কিন্তু একটা কনস্ট্যান্ট পজিটিভ ক্যাশ ফ্লো রয়েছে এবং আমরা যদি রেশিওর ক্ষেত্রে দেখি সেক্ষেত্রেও ক্যাশ কনভার্সন সাইকেল কিন্তু এক্ষেত্রে কমেছে। তো এটাও পজিটিভ না নেগেটিভ, আপনাদের প্রথমে যেমন একটা কোশ্চেন করেছিলাম যেটা মাইনাসে ক্যাশ কনভার্সন সাইকেল ছিল, এক্ষেত্রেও আপনারা জানাবেন যে ওই কোম্পানির ক্ষেত্রে কিন্তু মাইনাসে ছিল এবং সেটা বৃদ্ধি পেয়েছিল এবং এর ক্ষেত্রে এটা কিন্তু পজিটিভে রয়েছে, বাট আমরা এখানে একটা ডিগ্রোথ দেখতে পাচ্ছি, অর্থাৎ কমেছে। অর্থাৎ 2023-এ যেটা 277 দিন ছিল ক্যাশ কনভার্সন সাইকেল, সেটা এখন কমে 190 দিন হয়েছে। তো এটা কি পজিটিভ না নেগেটিভ, এটাও আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এবং আরওসি আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 বছরের থেকে ইনক্রিজ করে অনেকটাই 16% হয়েছে, যেটা একটা কিন্তু পজিটিভ দিক। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা খেয়াল করি, সেখানেও কিন্তু প্রোমোটাররা তাদের শেয়ার হোল্ডিং কনস্ট্যান্ট রেখেছে, সামান্য একটা ড্রপ এসছে এবং এফআইআই ডিআইও কিন্তু একটা ভালো পার্সেন্টেজ হোল্ড করছে। আমরা যদি Q4 2025-এর পারফরমেন্স হাইলাইটস দেখি, ইন্ডিয়ান মেড ফরেন লিকারের ভলিউম প্রায় 27% বৃদ্ধি পেয়েছে, রেভিনিউ ফ্রম অপারেশন প্রায় 20.9% বৃদ্ধি পেয়েছে, গ্রস প্রফিটও প্রায় 28% বৃদ্ধি পেয়েছে এবং ইবিডা প্রায় 38.9% বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা যদি কোম্পানির ম্যানেজমেন্ট কমেন্ট্রিটা দেখি, অর্থাৎ ডক্টর ললিত খতিয়ান কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান কি বলেছেন সেটা যদি আমরা একটু পড়ি। প্রথমে তিনি বলেছেন তারা এবছরও বেশ ভালো রেজাল্ট পোস্ট করেছে এবং এত পার্সেন্টের গ্রোথ দেখিয়েছে সেই ব্যাপারগুলো। এবং এখানে একটুখানি খেয়াল করবেন, ওভার দ্য পাস্ট ফিউ ইয়ার্স আওয়ার ফোকাস অন এক্সপ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন, ইনহ্যান্স ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটিস। অর্থাৎ তাদের গত কয়েক বছরের ফোকাস ছিল ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করা, অর্থাৎ তাদের যে ভ্যালু চেন রয়েছে তার ভেতরেই তারা ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন করেছে, ঠিক আছে। এর কারণে তাদের প্রফিট মার্জিনটা একটু বৃদ্ধি পেয়েছে এবং নেট প্রফিটও বেশ ভালো বৃদ্ধি পেয়েছে। এছাড়াও তিনি বলেছেন ইন্ডিয়ান স্পিরিস ইন্ডাস্ট্রিজ উইটনেস অ্যান ইনক্রিজিং শিফট টুয়ার্ড প্রিমিয়াম অ্যান্ড লাক্সারি ব্র্যান্ডস। অর্থাৎ তিনি বলতে চাইছেন ভারতীয়রা আগের তুলনায় অ্যালকোহল সেগমেন্টে প্রিমিয়াম এবং লাক্সারি ব্র্যান্ড প্রেফার করছে, আর এই সুযোগটাকে তারা খুব ভালো করে কাজে লাগাচ্ছে এবং এই রিসেন্ট কিছু ইয়ারে তারা বেশ কিছু প্রিমিয়াম ব্র্যান্ড এবং প্রিমিয়াম প্রোডাক্ট লঞ্চ করেছে। এই কোম্পানির বেশ কিছু প্রোডাক্ট কিন্তু রিসেন্টলি গ্লোবালি বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছে বা বিভিন্ন কম্পিটিশনেও কিন্তু উইনার হয়েছে। যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির এই প্রোডাক্টটি প্রায় 50টি কান্ট্রিতে অ্যাভেলেবেল রয়েছে, অর্থাৎ শুধুমাত্র ভারতেই নয়, কোম্পানিটি কিন্তু ভারতের বাইরেও বিভিন্ন দেশে তাদের প্রোডাক্ট সেল করছে। তো এরকম আরো অনেক তথ্য কিন্তু এই ইনভেস্টার প্রেজেন্টেশনটাতে রয়েছে, আপনারা কিন্তু অবশ্যই এটা ডাউনলোড করে পড়তে পারেন। এটা আপনারা বিএসসি তে পেয়ে যাবেন, বিএসসির ওয়েবসাইটে আপনি যদি ডকুমেন্ট সেকশনে যান সেখানেও পেয়ে যাবেন, এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে পেয়ে যাবেন। আমি বেশি কিছু আর ডিটেলসে আলোচনা করছি না, কারণ ভিডিওটা এমনি অনেক বড় হয়ে যাবে। তো চলুন এবার খুব ছোট করে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করে নেওয়া যাক। আমরা যদি দেখি কোম্পানিটি কিন্তু তার 200 ইএমএ তে ব্রেক করেছে, এখানে একবার এখানে দুবার, কিন্তু খুব বেশি দিন কিন্তু সাস্টেন করেনি। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা একটা কনস্ট্যান্ট আপ মুভ বলতে পারি, বাট এখানে একটা কিছুটা ড্রব্যাক এসছে। অর্থাৎ আমরা যদি এখান থেকেই ধরি 2022-এর মে মাস থেকে কোম্পানিটা কিন্তু একটা স্ট্রং আপ ট্রেন্ড দেখিয়েছে, তবে রিসেন্টলি কিছুটা ফল এসেছিল, তবে সেটা কিন্তু সাস্টেন করেনি। আবার কিন্তু কোম্পানি সেখান থেকে সুন্দর বাউন্স ব্যাক দেখিয়েছে এবং এই মুহূর্তে আমরা যদি দেখি কোম্পানি তার অল টাইম হাই, আজকেই আমি যদি দেখি অল টাইম হাই লেভেল টাচ করেছিল, বাট সেখানে সাস্টেন করতে পারেনি, রিট্রেস করে তার সাপোর্ট লেভেলের কাছাকাছিতে ট্রেড করছে। অর্থাৎ 2415 বা 2400 লেভেলটা কিন্তু এখন কোম্পানি স্ট্রং সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে এবং এটি ব্রেক করলে কোম্পানি 50 এমএ তে কিন্তু নেক্সট সাপোর্ট রয়েছে। এবং আমরা যদি নেক্সট মুভের কথা আশা করি, অর্থাৎ কোম্পানি যদি এই লেভেলটি অর্থাৎ 2550 থেকে 2600 লেভেলটাতে খুব ভালো করে সাস্টেন করে একটা স্ট্রং ব্রেকআউট দেয়, তাহলে কিন্তু আমরা আবার একটা নতুন আপ ট্রেন্ড কন্টিনিউশন দেখতে পারি। আজকে আমাদের এই ভিডিওর শেষ কোম্পানি হলো মনোরামা ইন্ডাস্ট্রিজ। এটা কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি, যার মার্কেট ক্যাপ 7,519 কোটি টাকা, অর্থাৎ 10,000 কোটি টাকারও কিন্তু নিচে। আমি যদি একটা বেসিক ওভারভিউ দিই, কোম্পানিটি বিভিন্ন ধরনের সিডস এবং নাটস থেকে এক ধরনের বাটার তৈরি করে, যেটা কসমেটিক্স বা বিভিন্ন রকম ধরনের ফুড তৈরি করতে কাজে লাগে। তো এই কোম্পানিটার যদি আমরা রিসেন্ট পারফরমেন্স দেখি, কোম্পানিটি লাস্ট কয়েক কোয়ার্টারে কিন্তু একটা সুন্দর পারফরমেন্স দেখিয়েছে। অর্থাৎ আমি যদি মার্চের সাথে তুলনা করি, এখানে আমি সেলস গ্রোথটা তুলে নিই, প্রায় 80% সেলস গ্রোথ দেখিয়েছে। তার আগের কোয়ার্টারে প্রায় 112% সেলস গ্রোথ দেখিয়েছে। এবং আমরা যদি প্রফিটের ক্ষেত্রেও দেখি, যেটা আগের বছর 12 কোটি টাকা প্রফিট ছিল মার্চ 24-এ, সেটা কিন্তু 42 কোটি টাকা, মানে এখান থেকে আমি যদি বলি প্রায় 3 গুণেরও বেশি প্রফিট বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তো এর কারণে কিন্তু কোম্পানিটা খুব ভালো র্যালি দেখিয়েছে। এবং আমরা যদি ইয়ারলি সেলস অ্যান্ড প্রফিটও দেখি,
সেক্ষেত্রেও কিন্তু কোম্পানিটি হাইয়েস্ট এভার সেলস এবং হাইয়েস্ট এভার প্রফিট পোস্ট করেছে। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি সেক্ষেত্রে কিন্তু কোম্পানিটির বড়োইংসও বেড়েছে। তো এটা যেহেতু একটা স্মল ক্যাপ কোম্পানি, এগুলো কিন্তু আপনাদেরকে ভালো করে খেয়াল রাখতে হবে। তবে এই কোম্পানির মেনলি বড়োইংস বেড়েছে শর্ট টার্ম, লং টার্মে কিন্তু তার বড়োইংস কমেছে, অর্থাৎ মেনলি কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটালের জন্যই কিন্তু কোম্পানিটাকে লোন নিতে হয়েছে। তো এগুলোকে একটু ভালো করে আপনাদেরকে অ্যানালিসিস করতে হবে। এবং আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখি, লাস্ট দুটো কোয়ার্টারে প্রমোটাররা কিছুটা সেল করেছে, তবে সেই শেয়ারগুলোকে কিন্তু ডিআইআই বাই করেছে কিছুটা, এফআইআইও বাই করেছে কিছুটা। তো আমরা বলতে পারি যে এখনো কিন্তু একটা হেলদি পার্সেন্টেজ প্রমোটারের কাছেই রয়েছে। এগুলো কিন্তু জেনারেলি খুবই ভোলেটাইল হয়ে থাকে। তো আমরা যদি এখন ভ্যালুয়েশন অনুযায়ী দেখি, পি রেশিও অনুযায়ী আমরা যদি লাস্ট 3 ইয়ার্সে দেখি, একদম মিডিয়ান পি এর কাছাকাছি রয়েছে এবং 1 ইয়ারে মিডিয়ান পি থেকে নিচে রয়েছে। একটা সময় কোম্পানিটা প্রায় 100-রও উপরে পিতে ট্রেড করতো। সেই তুলনায় যেহেতু এখন ইপিএস বেড়েছে, কোম্পানির প্রাইস বাড়লেও পি কিন্তু কমেছে, অর্থাৎ পি এক্ষেত্রে ডিরেট হয়েছে। তো চলুন কোম্পানির এবার বেসিক কিছু ডিটেলস দেখে নেওয়া যাক। আমরা যদি কোম্পানির কাস্টমার লিস্টটা দেখি, এখানে কিন্তু বেশ কিছু পরিচিত নাম রয়েছে, যেরকম দ্য বডি সোপ, লরিয়াল, ফেরারো, মান্ডেলাস ইত্যাদি। যেমনটা আমি আপনাদের শুরুতেই বলছিলাম, এই কোম্পানির যে এন্ড প্রোডাক্টটা সেটা বেশ কিছু কসমেটিক্স এবং চকলেট তৈরি করতে কিন্তু কাজে লাগে। যেমন নেসলেও কিন্তু এদের একজন কাস্টমার। ইন্ডিয়ার বাইরেও কিন্তু এদের বিভিন্ন দেশে প্রেজেন্স রয়েছে এবং তাদের বেশ কিছু সাবসিডারিজও রয়েছে বিভিন্ন দেশে। এবং আফ্রিকাতে তাদের প্রায় 6টি সাবসিডারিজ রয়েছে। এবং এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, এরা কিন্তু র মেটেরিয়াল যেটা রয়েছে এদের, সেটা ইন্ডিয়ার পাশাপাশি আফ্রিকা থেকেও এরা র মেটেরিয়াল ইম্পোর্ট করে। তো যেমনটা আপনার প্রফিটের ক্ষেত্রে দেখলেন, 2022-এ কোম্পানিটি লিস্ট হওয়ার পর থেকে কিন্তু একটা কনস্ট্যান্ট আপ ট্রেন্ডেই রয়েছে। এবং আমরা যদি রিসেন্টলি টাইম ফ্রেমে দেখি, কোম্পানির রেজাল্টের পর একটা আপমুভ দেখিয়েছিল, তবে সেটা সাস্টেন করতে পারেনি, কিছুটা ফল করে তার যে প্রিভিয়াস রেজিস্ট্যান্স ছিল সেখানে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো এই মুহূর্তে যদি কোম্পানিটি এখানে কিছুটা টাইম স্পেন্ড করে আবার একটা আপমুভ দেখায়, তাহলে কিন্তু কোম্পানিটি তার রেজিস্ট্যান্স ব্রেক করে আরো একটা নিউ হাই তৈরি করতে পারে। এবং আমরা যদি কোম্পানিটির নেক্সট সাপোর্ট দেখি, এই 1100 টাকা অর্থাৎ 1100 লেভেলে কিন্তু একটা ভালো সাপোর্ট রয়েছে এবং তার পরবর্তী সাপোর্ট হচ্ছে 200 এর কাছাকাছি। তো এই স্টকগুলোকে আপনারা ওয়াচ লিস্টে রাখতে পারেন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এর মধ্যে কোনোটাই কিন্তু অ্যাজ এ রেকমেন্ডেশন হিসেবে নেবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো বিষয়ের কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং যারা এখনো এই ভিডিওটি দেখছেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করুন। এবং আমাদের চ্যানেলটিতে কিন্তু এরকম আরো কোয়ালিটি ভিডিও কন্টিনিউয়াস আসতে চলেছে।